আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছো আশা করি খুবই ভালো আছো, নিরাপদে আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা তো ইতিমধ্যে সেকেন্ড পেপারের যে সিলেবাস ছিল কয়েকবার শেষ করেছি, তো সেই জন্য আমি মনে করলাম যে একটু ফার্স্ট ইয়ার তোমাদেরকে রিভিশন করাই। যেহেতু অনেক আগে তোমরা ফার্স্ট পেপারের কি মানে অংশগুলো পড়েছো, নতুন করে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা হচ্ছে পর্বত। পর্বত হচ্ছে ভূমিরূপের একটা অংশ। তো তোমাদের নিশ্চয় মনে আছে যে ভূমিরূপ কি। ভূমিরূপটা হচ্ছে কি, ভূপৃষ্ঠের যে বৈচিত্র্যময় অবয়ব, অর্থাৎ বৈচিত্র্যময় যে ভূপ্রকৃতি আছে ভূপৃষ্ঠের ওপরে, সেই ভূপ্রকৃতিটাই হচ্ছে ভূমিরূপ। এই ভূমিরূপের মধ্যে কি ধরনের বৈচিত্র্যময়তা বিদ্যমান, যেমন দেখা যাবে যে ভূপৃষ্ঠের উপরে কোথাও পর্বত আছে, কোথাও মালভূমি আছে, কোথাও উঁচু ভূমি আছে, কোথাও নিম্নভূমি আছে, কোথাও আবার সমতল ভূমি আছে। তো দেখা গেছে যে ভূপৃষ্ঠের প্রায় যত মানে আমরা যদি ভূপৃষ্ঠটাকে 100 ভাগ করি, তাহলে দেখা যায় তার 18% হচ্ছে মূল ভূভাগের হলো 18% পর্বতময়, 24 ভাগ হচ্ছে মালভূমি এবং পাহাড়, এবং 58% হচ্ছে তোমার সমতল ভূমি। তো বিভিন্ন ভূপ্রাকৃতিক কারণে, অর্থাৎ ভূ আলোড়নের ফলে দেখা যায় কোনো কোনো অঞ্চল উপরে উত্থিত হয়ে পাহাড় পর্বতের সৃষ্টি হয়েছে, আবার মালভূমিরও সৃষ্টি হয়েছে। কখনো দেখা যায় পাহাড়ের উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে পরিণত হয়েছে, আবার দেখা যায় যে পাহাড় পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে সেই এমনই ক্ষয়প্রাপ্ত হয়েছে যে পরবর্তীতে ওই পাহাড় সমভূমিতে পরিণত হয়েছে। আবার কখনো দেখা যায় এই পাহাড় পর্বতের ক্ষয়িত যে অংশগুলো, সেই ক্ষয়িত অংশ নিম্নভূমিতে জমা হয়েও সমতল ভূমিতে পরিণত হয়েছে। তো দেখা যাচ্ছে তাহলে ভূপৃষ্ঠের ওই যে পাহাড় পর্বত মালভূমি, এই যে বিভিন্ন ক্রিয়াকলাপের ফলেই কিন্তু সৃষ্টি হয়েছে। তা আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, ভূপৃষ্ঠের যে মেইন তিনটা আমরা বললাম, একটা হচ্ছে পর্বত, একটা মালভূমি ও ভূপ্রকৃতির তিনটা প্রধান ভূমিরূপ আমরা দেখতে পাই। একটা হচ্ছে পর্বত, একটা মালভূমি, আর একটা হচ্ছে সমভূমি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পর্বত। তো পর্বত কি সেই সম্পর্কে একটু আমরা জানি। পর্বত হচ্ছে ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকেই আমরা বলি পর্বত। আমরা জানি যে ভূপৃষ্ঠ কি দিয়ে গঠিত, বিভিন্ন ধরনের শিলা দিয়ে গঠিত, তাই না? তো পর্বতটা হচ্ছে ভূপৃষ্ঠের অতি উচ্চ, তারপরে খাড়া ঢাল বিশিষ্ট হবে এবং সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপটাই হচ্ছে পর্বত। যেমন হচ্ছে যে দেখো, অতি উচ্চ খাড়া ঢাল বিশিষ্ট, আর এটা কি শিলার স্তূপ, তাই না? এটা হচ্ছে পর্বত। পর্বত আর পাহাড় কিন্তু আমরা অনেক সময় গুলায়ে ফেলি। এইটা নির্ভর করে হচ্ছে এই পর্বত বা পাহাড়ের অবস্থান ভূপৃষ্ঠ থেকে কতটা, তার উপর বেস করে। যদি 600 মিটারের কম উচ্চতা বিশিষ্ট হয় তাহলে সেগুলোকে আমরা বলি পাহাড়, আর যদি 600 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট হয় তাহলে সেটাকে আমরা বলি পর্বত। পাহাড় আর পর্বতের মধ্যে তাহলে তফাৎ এটাই যে উচ্চতা কম হলে, অর্থাৎ 600 মিটারের কম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো পাহাড়, এবং 600 মিটারের অধিক হলে সেটাকে আমরা বলবো পর্বত। তো তোমাদের যখন সৃজনশীল কোশ্চেনে জ্ঞানমূলক কোশ্চেন আসে, জ্ঞানমূলকে কিন্তু পর্বত কাকে বলে এটা প্রায়ই থাকে। তো তখন আমরা কি বলবো যে ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকেই পর্বত বলে। সাথে একটুখানি লাগিয়ে দিব, তুমি যত বেশি ইনফরমেশন সমৃদ্ধ সংজ্ঞা দিবে তত, যদিও তুমি এইটুকু আমি যেটুকু বললাম সেটুকু দাও, তাহলে জ্ঞানমূলকে যে একের কম পাবা তা না, কিন্তু তার মধ্যেও তুমি যে অধিক জানো আর একটা লাইন লিখতে তো সমস্যা নাই। সঙ্গে সঙ্গে তোমরা এটুকুও বলে দিবা যে উচ্চতার বেসিসে যদি 600 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট হয় কোনো শিলাস্তূপ তাহলে সেটাকে আমরা বলি পর্বত, যদি
নিচে থাকে তাহলে সেটাকে আমরা বলি পাহাড়। এটুকু আমরা বলে দিব, ঠিক আছে? এখন আমরা আসব পর্বতের শ্রেণী বিভাগ নিয়ে। উৎপত্তির ওপর বেস করে আমরা কিন্তু পর্বতকে 5 ভাগে ভাগ করি। প্রথমেই যে ভাগটা সেটা হচ্ছে কি ভঙ্গিল বা ভাঁজ পর্বত। দুই নাম্বারটা আমরা বলি কি স্তূপ পর্বত। আগ্নেয় পর্বতকে কিন্তু এটা হচ্ছে সঞ্চয়জাত। হ্যাঁ, এখন আমরা সঞ্চয়জাত পর্বত বলবো না, আমরা হচ্ছে আগ্নেয় পর্বত বলবো, কারণ এটার ইংরেজি টার্ম হচ্ছে ভলকানিক মাউন্টেন। আর একটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। এই 5টা ভাগে আমরা পর্বতকে ভাগ করি। প্রথমে আমাদের আসছে যেটা সেটা হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত। এটাকে বলে ফোল্ড মাউন্টেন। আমি মুছে দিই, এক একটা করে বর্ণনা করব এবং সেগুলোর বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে, ছবি আঁকতে হবে, তো সেজন্য মুছে দিলাম। তাহলে পর্বতকে আমরা উৎপত্তির উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করেছি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। এইরকম কোশ্চেন আসতেই পারে যে হচ্ছে পর্বতকে কয় ভাগে ভাগ করা যায়, জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতেই পারে, ঠিক আছে? আর একটু বলে নেই, তোমাদের কিন্তু যেটা এমসিকিউ কোশ্চেন হবে সেখানে কিন্তু এই যে ভঙ্গিল পর্বতের উদাহরণ দিব, স্তূপ পর্বতের উদাহরণ, ল্যাকোলিথ, আগ্নেয় ক্ষয়জাত পর্বতের যে উদাহরণগুলো, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। কোশ্চেন যদি একটু ক্রিটিক্যাল করে তাহলে কিন্তু এরকম হয়ে যেতে পারে যে কোনো একটা উদাহরণ পর্বতের নাম দিয়ে বললো এটা কোন ধরনের পর্বত, কিংবা নিচের কোনটি আগ্নেয় পর্বতের উদাহরণ, অথবা নিচের কোনটি স্তূপ পর্বতের উদাহরণ, অথবা কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। হ্যাঁ, এরকম কিন্তু কোশ্চেন এমসিকিউতে আসতেই পারে। তো আমরা প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে কি ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত। ভঙ্গিল বা ভাঁজ এই কথাটা দিয়ে আমরা বুঝতে পারছি যেই পর্বত হবে ভাঁজ বিশিষ্ট সেটাই হচ্ছে ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্পর্কে কিন্তু অনেক মতবাদ রয়েছে। তার মধ্যে একটা মতবাদ যেমন সেটা হচ্ছে কি এইটাই হচ্ছে সবচাইতে উল্লেখযোগ্য যে গিরিজনীয় আলোড়নের ফলে কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। তো পৃথিবীর উপরিভাগ যেমন শীতল হয়ে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু অভ্যন্তরে উত্তপ্ত অবস্থায় রয়েছে, তাই না? এই নিম্ন স্তরের শিলাসমূহ কি হয়, যখন শীতল হয় তখন কি হয়, শীতল হলে সেটা ঘনীভূত হয়ে সংকুচিত হয়, তাই না? আর ওপরের স্তর কিন্তু আগে থেকেই ঠান্ডা এবং সংকুচিত। তো এই যে পৃথিবীর ওপরের ভূপৃষ্ঠের সাথে তার নিচের এই যে অসামঞ্জস্য অবস্থা সৃষ্টি হয়, তাই না? যে নিচের অংশ কিন্তু এখনও পৃথিবীর অভ্যন্তরে আমরা যখন পৃথিবীর গঠন পড়েছি তখন আস্তে আস্তে যখন আমরা কেন্দ্রমণ্ডলে গিয়েছি, গুরুমণ্ডলে গিয়েছি, তখন দেখেছি কি যে এখানটায় অত্যন্ত তাপমাত্রা বেশি এবং পদার্থগুলো বা শিলাগুলো কি গলিত অবস্থায় রয়েছে, তাই না? আর এই গলিত পদার্থগুলো যখন শীতল হয় তখন সেটা কি হয়, যে কোনো জিনিস শীতল হলে সংকুচিত হয় এবং তাপমাত্রা বাড়লে প্রসারিত হয়। তো যখন এই ভেতরের পৃথিবীর অভ্যন্তরের পদার্থগুলো মানে শীতল হয়
তখনই সেটা সংকুচিত হয়। আর পৃথিবীর উপরিভাগ অর্থাৎ ভূপৃষ্ঠ তো আগে থেকেই শীতল, তাহলে পৃথিবীর অভ্যন্তরের শীতলতা প্রাপ্ত শিলা এবং ভূপৃষ্ঠের ওপরের শিলার মধ্যে কিন্তু সামঞ্জস্যতা বজায় থাকে না। ফলে কি হয়, তখন দুইটার মধ্যে চাপের পার্থক্য দেখা যায়। ভূপৃষ্ঠের এক ধরনের চাপ বিদ্যমান থাকে, ভূ অভ্যন্তরে যে শীতল হলো শিলাগুলো তার মধ্যে এই দুইটার মধ্যে চাপের পার্থক্য হয়। ফলে কি হয়, কোনো একটা স্থানে ভাঁজের সৃষ্টি হয় এবং ভাঁজের সৃষ্টি হয়ে ভাঁজ পর্বত তৈরি হয়। আবার কি ওয়েগনারের থিওরি অনুযায়ী আর একভাবেও বলা যায় ভূমিল পর্বত কীভাবে সৃষ্টি হয়। তাহলে এই যেই কথাটা বললাম এভাবেও কিন্তু ভূমিল পর্বত সৃষ্টি হয়। আবার ওয়েগনার আর এক ধরনের মতবাদ দিয়েছেন, সেটা উনি বলছেন কি, যে আমাদের ভূপৃষ্ঠ বিভিন্ন ধরনের শিলা দ্বারা গঠিত। এই শিলাসমূহ কি হয়, পর্যায়ক্রমে দিনের পর দিন বছরের পর বছর হিমবাহ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, সূর্যের আলো, এইসব বিভিন্ন যে যান্ত্রিক প্রক্রিয়া আছে, অন্য রাসায়নিক প্রক্রিয়া আছে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এগুলো ক্ষয়ীভূত হয়। ক্ষয় হয়ে কি হয়, সমুদ্রের যে অগভীর তলদেশ আছে সেখানে স্তরে স্তরে সঞ্চিত হয়। তো এই অগভীর তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হওয়ার ফলে কি হয়, সঞ্চিত হয়ে এক ধরনের শিলা গঠিত হলো। তো পাত সঞ্চালন যে মতবাদ আছে সেই অনুযায়ী কি হয়, এই সামুদ্রিক পাত এবং মহাদেশীয় পাতের পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং পাতগুলো কি হয়, গতিশীল হয়ে যায়। গতিশীল যখন হয় তখন কি হয়, ওই সামুদ্রিক যে পাত আছে সেইটা উপরে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি হয় এবং এটা পার্শ্বচাপের ফলে ভাঁজের সৃষ্টি হয়ে যায়। যেমন আমরা যদি কোনো কাপড় ভাঁজ করে রাখি এবং দুই দিক থেকে চাপ দিতে থাকি, তাহলে কি হয়, কাপড়গুলো কুচকায়ে ওপর নিচু হয়ে ভাঁজ হয়ে যাবে না, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থার সৃষ্টি হয়ে ভূমিল পর্বতের সৃষ্টি হয়। তো ভূমিল পর্বত তাহলে কেমন হবে, এই যে এরকম। অর্থাৎ এটা যখন প্লেন ল্যান্ড ছিল, প্রবল পার্শ্বচাপের ফলে কি হয়েছে, এটা উঁচু নিচু হয়ে গেছে বা ভাঁজের সৃষ্টি হয়েছে। এই যে ভাঁজের সৃষ্টি হলো, এটাই হচ্ছে আমাদের ভূমিল পর্বত বা ভাঁজ পর্বত। পৃথিবীর যত বড় বড় পর্বত শ্রেণী রয়েছে সবই কিন্তু এই ভূমিল পর্বতের অন্তর্গত। যেমন আমাদের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি, হিমালয় পর্বত, এশিয়ার হিমালয় পর্বত, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত, উত্তর আমেরিকার রকি পর্বত, তারপরে ইউরোপের আল্পস, সবই কিন্তু এই ভূমিল পর্বত বা ভাঁজ পর্বতের অন্তর্গত। এখন যদি কোশ্চেনে আসে যে একটা হচ্ছে ভূমিল পর্বতের উদাহরণ দাও, কিংবা রকি পর্বত কোন ধরনের পর্বত, আমরা নিশ্চয়ই বলতে পারবো। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ভূমিল পর্বত। ভূমিল পর্বতের বৈশিষ্ট্য নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। ভূমিল পর্বতের বৈশিষ্ট্যে তুমি প্রথমেই দেখতে পাচ্ছ যে এই পর্বতটা হচ্ছে ভাঁজ বিশিষ্ট। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি, যে ভূমিল পর্বত বা ভাঁজ পর্বতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভাঁজ বিদ্যমান। আর একটা কি আছে দেখো, এটা হচ্ছে কি ঊর্ধ্বভাঁজ, আর এটা কি অধোভাঁজ। তাহলে ভূমিল পর্বতে কি ঊর্ধ্বভাঁজ থাকবে এবং অধোভাঁজ থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। 3 নম্বরে আমরা এটা বলতে পারি কি, আমরা বলেছিলাম কি সমুদ্রের তলদেশে, অগভীর তলদেশে বিভিন্ন পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়, তাই না? তাহলে আমরা বলতে পারি ভূমিল পর্বত কী ধরনের শিলা দ্বারা গঠিত, স্তরে স্তরে সজ্জিত নরম পাললিক শিলা দ্বারা গঠিত। ঠিক আছে। আর একটা বলতে পারি যে এর হচ্ছে কি শৃঙ্গ বিদ্যমান। হ্যাঁ, এটার যেমন খাড়া ঢাল আছে এবং সাথে সাথে কি প্রত্যেকটা পাহাড়ের পর্বতে কি শৃঙ্গ বিদ্যমান রয়েছে। তারপরে এখানটায় কি দীর্ঘ চ্যুতি রেখা
দেখা যায় এই পর্বতে। আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বড় দীর্ঘ এবং উচ্চতম পর্বতগুলো হচ্ছে ভূমিল পর্বতের অন্তর্গত। তাহলে আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য পেলাম। প্রথম বৈশিষ্ট্য পেলাম যে ভূমিল পর্বত এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা ভাঁজ বিশিষ্ট হবে, এতে ঊর্ধ্বভাজ এবং অধোভাজ দেখা যাবে। 3 নম্বরটা বলছি যে এটা পাললিক শিলা দ্বারা গঠিত হবে, কখনো কখনো রূপান্তরিত এবং আগ্নেয় শিলাও দেখা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কি এটা স্তরে স্তরে সজ্জিত পাললিক শিলা দ্বারা গঠিত। আর একটা কি বলছি আমরা, দীর্ঘ চ্যুতিরেখা দেখা যাবে। আর একটা বলেছি কি যে এই পর্বতের শৃঙ্গ রয়েছে, হ্যাঁ, শৌচ শৃঙ্গ বিদ্যমান। এবং আর একটাও বললাম কি যে এখানটায় পৃথিবীর যত বড় বড় দীর্ঘ এবং উচ্চতম পর্বতগুলো রয়েছে সব এই ভূমিল বা ভাঁজ পর্বতের অন্তর্গত। তাহলে বেশ কয়েকটা বৈশিষ্ট্যও কিন্তু আমরা পেয়ে গেলাম। তা আমি আশা করছি যে ভূমিল পর্বত সম্পর্কে তোমরা বুঝেছ এবং এই সম্পর্কে এর উৎপত্তি সম্পর্কে বলতে বললেও তোমরা বলতে পারবে, এর বৈশিষ্ট্যগুলো বলতে পারলেও বললেও বলতে পারবে আশা করি। এখন মনে করো যে তোমাদের উদ্দীপকে যদি দেয়া থাকলো যে এমন একটা পর্বতের নামই দেয়া থাকলো যে বাংলাদেশের উত্তরে একটা পর্বত শ্রেণী রয়েছে, আবার উত্তর আমেরিকায় এক ধরনের পর্বত রকি নামে একটা পর্বত শ্রেণী রয়েছে, এই দুই পর্বতের বৈশিষ্ট্যসমূহের তুলনা করো, ঘ নাম্বারে থাকতে পারে। অথবা এটা বলতে পারে যে বাংলাদেশের উত্তরে যে পর্বত শ্রেণী রয়েছে সেই পর্বত শ্রেণীর উৎপত্তি বা সৃষ্টির কারণ, সৃষ্টির ইতিহাস লেখো বা সৃষ্টি সম্পর্কে বর্ণনা করো। তাহলে আমরা এটা কি করব, ভাঁজ পর্বত সৃষ্টির যে প্রক্রিয়া এর আগে আমি বর্ণনা করলাম সেগুলো কিন্তু আলোচনা করতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসেই। পর্বত খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা টপিক তোমাদের জন্য। তাহলে আমরা এতক্ষণ ভূমিল পর্বত আলোচনা করলাম, আশা করি সবাই বুঝেছো। এরপরে আমরা দ্বিতীয় যে পর্বত স্তূপ পর্বত সেটা নিয়ে আলোচনা করব। আমি একটু ছবি আঁকিয়ে নিই। প্রথমেই মনে করে একটা এই দাগটা দিয়ে আমি বুঝালাম কি ভূপৃষ্ঠের দীর্ঘ ফাটল। যদি ভূ আন্দোলন কিংবা ভূ আলোড়নের ফলে কোনো অথবা কোনো নৈসর্গিক কারণে যদি ভূপৃষ্ঠের এরকম দীর্ঘ ফাটল থাকে এবং এই ফাটল বরাবর যদি এই অংশটুকু ওপরে উত্থিত হয়ে যায় অথবা এই দুই অংশ নিচে নেমে যায়, তাহলে যে পর্বতের সৃষ্টি হয় সেটাকে আমরা বলি স্তূপ পর্বত। আমি একটু ছবি আঁকাই দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
দেখো, এই যে দীর্ঘ ফাটলের সৃষ্টি হয়েছে, ভুয়া আলোড়ন কিংবা নৈসর্গিক কোনো কারণে কি হয়েছে, এই অংশটা উপরে উত্থিত হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে ডিসপ্লেস হয়ে উপরে উঠে গেছে। এই যে যদি কোনো কারণে এই ভূপৃষ্ঠের দীর্ঘ ফাটল বা চ্যুতি বরাবর কোনো বৃহৎ ভূখণ্ড সরাসরি ওপরে উঠে যায়, তাহলে সেটাকে আমরা বলি কি, স্তূপ পর্বত। এটা হচ্ছে কি স্তূপ পর্বত। শুধুমাত্র যে কোনো অংশ ওপরে উঠে যায় তা না, কখনো কখনো কি হয়, এই অংশটা ঠিকই থাকে, এই দুইটা অংশ নেমে যায়। অর্থাৎ তখন কি হবে, ছবিটা এই দুইটা অংশ নেমে যাবে, অর্থাৎ এইরকম ছবিটা এই দুই অংশ নেমে যাবে। তাহলে এটা কি ওপরে থেকে গেল না? এরকমও হতে পারে। আবার কখনো কখনো কি হতে পারে, এই অবস্থা হতে পারে। এই অংশটা নিচে নেমে গেল। এরকম হয়ে যেতে পারে না যে দুইটা অংশ, তখন এটাও স্তূপ পর্বত, এটাও স্তূপ পর্বত, আর এই যে যে উপত্যকার সৃষ্টি হলো, এটাকে আমরা বলি কি, ত্রস্ত উপত্যকা। ঠিক আছে, এটা কি হলো, স্তূপ পর্বত, এটাও স্তূপ পর্বত। তাহলে আমি আবার বলছি, দেখো ছবিটা আঁকাইলাম, এখন আমি আবার বর্ণনা করছি যে ভূ প্রাকৃতিক যে কোনো কারণে বা যে কোনো নৈসর্গিক কারণে বা ভূ আলোড়নের ফলে যদি ভূপৃষ্ঠে দীর্ঘ ফাটল দেখা যায় এবং কোনো কারণে ওই যে ভূ আলোড়নের ফলে কিংবা অন্য কোনো কারণে যদি এই দীর্ঘ ফাটল বরাবর বা চ্যুতি বরাবর শিলাস্তূপ ওপরে উঠে যায় অথবা নিচে নেমে যায়, অথবা দুই পাশের শিলাস্তূপ ওপরে উঠে যায় বা দুই পাশের শিলাস্তূপ নিচে নেমে যায়, তাহলে যে পর্বতের সৃষ্টি হবে সেটাকে আমরা বলি স্তূপ পর্বত। এবং দুইটা স্তূপ পর্বতের মাঝখানে যে উপত্যকা দেখা যায় সেটাকে বলে ত্রস্ত উপত্যকা। ঠিক আছে, বুঝেছি আমরা। তাহলে স্তূপ পর্বতটা কি আমরা ছবি দিয়ে দেখালাম। এখন আমরা আসব এর বৈশিষ্ট্যে। স্তূপ পর্বতের ঢাল হবে খুব খাড়া, দেখো খুব খাড়া, কারণ এটা ফাটল বরাবর সরাসরি নিচে নেমে যায় অথবা উপরে উঠে যায়, তাই না? সেজন্য এর ঢাল হয় খুব খাড়া। সবচাইতে ঢাল খাড়া হয় স্তূপ পর্বতের, তারপরে ঢাল খাড়া হয় ভূমিল পর্বতের। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য আমরা বলছি যে স্তূপ পর্বতের ঢাল হবে খুবই খাড়া। আর এইটা কি, ভূমিল পর্বত যেমন আমরা বলেছিলাম যে বিস্তীর্ণ এলাকা ধরে এই পর্বতমালা দেখা যায়, কিন্তু স্তূপ পর্বত হচ্ছে বিচ্ছিন্নভাবে একটা দেখা যায়। হ্যাঁ, এইটা কি বিচ্ছিন্নভাবে এই পর্বত দেখা যায় এবং এই পর্বত বেশি উঁচু হয় না, অল্প উচ্চতা বিশিষ্ট হয়। এরপরে আর একটা বৈশিষ্ট্য কি, এই পর্বতের চূড়া চ্যাপ্টা হয়, এইটা মানে এর শৃঙ্গ থাকে না, বুঝছো, এর শৃঙ্গ থাকে না, এইটা একটু চ্যাপ্টা মতন হয়, যেহেতু এই যে খাড়া ঢাল, এই মাথাটা তো তোমার শৃঙ্গের মতন না, সেই কারণে পাহাড়ের এই ওপরের অংশটাও কি হয়, স্তূপ মতো থাকে। এটা ওই ভূমিল পর্বতে যেমন খাড়া শৃঙ্গ বিশিষ্ট হয়, সেরকম শৃঙ্গ বিশিষ্ট হয় না। তাহলে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আমরা দেখলাম। এখন আমরা উদাহরণে যাব। ভারতের বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বত হচ্ছে
স্তূপ পর্বতের উদাহরণ। এবং এই বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মাঝ দিয়ে নর্মদা নামে একটা নদী চলে গেছে। এই নর্মদা নদীটাই হচ্ছে কি এই ত্রস্ত উপত্যকা। তার মানে দুই পাশে একটা বিন্ধ্য পর্বত, একটা সাতপুরা পর্বত, তার মাঝখান দিয়ে যে নদী চলে গেছে সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে ত্রস্ত উপত্যকা। সেটা কি নদী? নর্মদা নদী। এটা হলো উদাহরণ, ভারতে রয়েছে। আর একটা উদাহরণ আমরা দিতে পারি কি, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ পর্বতের মাঝ দিয়ে যে রাইন নদী গিয়েছে, এই ব্ল্যাক ফরেস্ট এবং ভোজ পর্বত, এই দুই পর্বতই কিন্তু স্তূপ পর্বত, এবং মাঝখান দিয়ে যে রাইন নদী নিয়ে গেছে সেই রাইন নদীর উপত্যকাটা হচ্ছে কি এই ত্রস্ত উপত্যকা। এখন আমাদের উদাহরণ আসতে পারে যে স্তূপ পর্বতের উদাহরণ কোনটি, এরকম দিয়ে দিতে পারে, বা ত্রস্ত উপত্যকার উদাহরণ কোনটি, এরকম থাকতে পারে। ঠিক আছে। আবার উদ্দীপকে এরকম তোমার উদাহরণ দিয়েও উদ্দীপক বুঝাইতে পারে যে ভারতের বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বত এক ধরনের পর্বত। তারপরে ভারতে আবার হিমালয় আছে। এই দুইটা পর্বত দিয়েই বুঝালো যে উদ্দীপকে উল্লেখিত এই দুই পর্বতের উৎপত্তি আলোচনা করো, অথবা এই দুই পর্বতের বৈশিষ্ট্যের তুলনামূলক হচ্ছে বৈসাদৃশ্য দেখাও বা পার্থক্য দেখাও, এরকমভাবে আসতেই পারে। ঠিক আছে। সেজন্য আমরা সব কিছুই কিন্তু উদাহরণসহ সব কিছু জেনে নেব। তাহলে এই স্তূপ পর্বতের আমরা উদাহরণও দেখলাম, উৎপত্তিও দেখলাম, এবং কি এর হচ্ছে ছবিটাও আমরা দেখলাম। এরপর পরে যেটা আসবো সেটা হচ্ছে কি ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথের ইয়েটা হচ্ছে কি গম্বুজ আকৃতির পর্বত, গম্বুজ। আচ্ছা, আমরা জানি যে পৃথিবীর উপরিভাগ কিন্তু শীতল হয়ে গেছে, কিন্তু অভ্যন্তর ভাগ এখনও উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে। এই গলিত পদার্থসমূহ কি হয়, কোনো ভুয়ালোড়নের ফলে বা যে কোনো কারণে বাইরে বেরিয়ে আসতে চায়। তো অনেক সময় কি হয়, যদি দুর্বল অংশ পায় তাহলে সেই অংশ দিয়ে গলিত এই ম্যাগমাগুলো লাভা আকারে বের হয়ে আসে, বের হয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটায়, তাই না? আর কখনো কখনো কি হয়, উপরিভাগ যদি অর্থাৎ ভূপৃষ্ঠ যদি দুর্বল না হয়, সেক্ষেত্রে কি হয়, বেরিয়ে আসতে চেষ্টা করে কিন্তু বের হতে পারে না, কারণ ওপরের যে ভূপৃষ্ঠের শিলা আছে সেটা অত্যন্ত কঠিন থাকে। তো যদি ভূপৃষ্ঠের উপরিভাগ কঠিন শিলা দ্বারা গঠিত থাকে, দুর্বল না থাকে, তাহলে কি হয়, ওই অভ্যন্তরের যে ম্যাগমা আছে সেই ম্যাগমাগুলো ওপরে চাপ দেয় কিন্তু বের হতে পারে না। ফলে ওই ম্যাগমাগুলোর ফলে ওই অঞ্চলটা স্ফীত হয়ে উঁচু হয়ে যায়, এবং আস্তে আস্তে কি হয়, ভেতরে যে ম্যাগমাগুলো জমে যায়, জমে যাওয়ার ফলে একটা পর্বতের সৃষ্টি হয়। সেই পর্বতটাকে আমরা বলি ল্যাকোলিথ পর্বত। এই ল্যাকোলিথ পর্বতের চেহারাটা অনেকটা গম্বুজের মতো বলে এটাকে আমরা গম্বুজ আকৃতির পর্বতও বলে থাকি। আমি ছবিটা যখন আঁকবো তখন তোমরা এটা স্পষ্ট বুঝতে পারবে।
দেখো, এটা আমরা বোঝাচ্ছি যে ভূ অভ্যন্তরের গলিত উত্তপ্ত সেই পদার্থগুলো, এই পদার্থগুলো ওপরে ভূপৃষ্ঠ ভেদ করে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ওপরের শিলা কঠিন হওয়ার কারণে এটা বের হয়ে আসতে পারে নাই। ফলে কি হয়েছে, এটা ওপরে উত্থিত হয়ে গেছে এবং এগুলো জমে শক্ত হয়ে গেছে। এর ফলে যে পর্বতটা সৃষ্টি হয়েছে সেটাকে আমরা বলছি ল্যাকোলিথ পর্বত। তো এই ল্যাকোলিথ পর্বতের তাহলে বৈশিষ্ট্যটা কি দেখো, যে এটা আমরা আর একটা নাম দিয়েছি গম্বুজাকৃতির। তাহলে এর আকৃতি হবে কি গম্বুজের মতো। 2 নাম্বার হবে কি, এর উচ্চতা ঠিক স্তূপ পর্বতের মতন অত বেশি হবে না, এটা কম উচ্চতা বিশিষ্ট। সবচাইতে বেশি উচ্চতা বিশিষ্ট কোনগুলো, তাহলে ভূমিল পর্বত হচ্ছে সবচাইতে উচ্চতা বিশিষ্ট পর্বতশ্রেণী। তো এটার উচ্চতা কম এবং ঢাল সামান্য, মানে খাড়া হবে না। ভঙ্গিল পর্বতে, স্তূপ পর্বতে যেমন একেবারে খাড়া ঢাল, সেরকম এর ঢাল হবে না, এর ঢাল হবে কম। এরও কি হবে, কোনো শৃঙ্গ থাকবে না। তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য পেলাম, যে এর আকৃতি গম্বুজের মতো, এটা বেশি উঁচু হবে না এবং খাড়া ঢাল হবে না, আর একটা পেলাম কি এর কোনো শৃঙ্গ থাকবে না। তাহলে এইগুলো হচ্ছে কি ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্য। এখন ল্যাকোলিথ পর্বতের আমরা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস, তারপরে যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত প্রভৃতিগুলো হচ্ছে কি ল্যাকোলিথ পর্বতের উদাহরণ। এরপরে আমরা আসব কি ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত। এখন আমরা কি আগ্নেয় পর্বত আলোচনা করব। তো এ পর্যন্ত যে 3টা পর্বত আলোচনা করলাম, আমি আশা করি যে একটা সিম্পল জিনিস, খুবই সহজ, তোমরা সবাই বুঝেছ। ল্যাকোলিথ পর্বতে আমরা বলেছি কি যে ভেতরের উত্তপ্ত গলিত পদার্থগুলো বের হতে পারে না, কিন্তু আগ্নেয় পর্বতের ক্ষেত্রে কি হবে, ভেতরের উত্তপ্ত গলিত পদার্থগুলো বের হয়ে পার্শ্ববর্তী অঞ্চলে কি হবে, সঞ্চিত হবে, সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি করবে। এইটা হচ্ছে কি ম্যাগমা। কালো করে দিলে ভালো হবে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি কালো করতে পারছি না। মোটামুটি এটা বোঝাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরের ম্যাগমা, এইটা হচ্ছে জ্বালামুখ, তাই না। কি হবে, এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে জমা হতে থাকবে। জমা হচ্ছে, আরও জমা হবে। এই যে লাভা বের হচ্ছে, বের হয়ে যে এইসব অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে, দিয়ে এই অঞ্চলগুলোতে জমা হচ্ছে। এটা হচ্ছে কি জ্বালামুখ। এগুলো কি সঞ্চিত লাভা, ঠিক আছে। তাহলে আমরা দেখছি কি, যখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে জ্বালামুখ দিয়ে গলিত পদার্থগুলো পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে সঞ্চিত হয়ে লাভা সঞ্চয়ের ফলে যে পর্বত সৃষ্টি হয় সেটাকে আমরা বলি আগ্নেয় পর্বত, ঠিক আছে। ল্যাকোলিথ পর্বতটা হচ্ছে সঞ্চিত লাভা বের হতে পারবে না, ভূপৃষ্ঠকে ওপরের দিকে চাপ দিয়ে উঁচু করে তৈরি হবে, কিন্তু আগ্নেয় পর্বতে কি হবে, জ্বালামুখ দিয়ে বের হয়ে ওই লাভাগুলোর সঞ্চয় হওয়ার ফলে যে পর্বতটা সৃষ্টি হবে সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। তাহলে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলো একটু বলে নিই। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য হবে, এটা কি মোচাকৃতির বা শঙ্কু আকৃতির। এই যে দেখো, এটা মোচার মতন, তাই না, এই জন্য এর আকৃতি হবে মোচাকৃতির।
এটার উচ্চতা এবং ঢাল হবে মাঝারি। তাহলে সবচাইতে বেশি হবে ভূমিল পর্বতের, মাঝারি হবে আগ্নেয় পর্বতের, আর কম হবে ল্যাপোলিথ পর্বতের, স্তূপ পর্বতের, ক্ষয়জাত পর্বতের। ঠিক আছে। আর একটা বৈশিষ্ট্য কি, এই পর্বতগুলো লাভা স্তরে স্তরে যে সঞ্চিত হয় তার মাঝে প্রস্তুত ছাই এসবগুলো দেখা যাবে, কারণ এগুলো সবই কি জ্বালামুখ দিয়ে বের হয়ে সঞ্চিত হয় সেই কারণে। এখন আমরা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, তারপরে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া প্রভৃতি যে পর্বতগুলো সবই আগ্নেয় পর্বতের উদাহরণ। এখন আমি আসব লাস্ট যে পর্বত, সেটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। অনেক সময় কি হয়, বিভিন্ন যান্ত্রিক উপায়ে তাপ, চাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তারপরে হচ্ছে হিমবাহ প্রভৃতির কারণে পর্বতগুলো ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়জাত একটু বলে নেই। মনে করো আগে পাহাড়টা ছিল এরকম এরকম আকৃতির একটা পাহাড়। এই বিভিন্ন প্রকার যান্ত্রিক, জৈবিক, রাসায়নিক যে কারণেই বলো না কেন, পাহাড়গুলো ক্ষয় হয়ে যদি পরবর্তীতে এই যে এই ধরনের একটা অর্থাৎ এই অংশটুকু সব ক্ষয় হয়ে গিয়েছে, গিয়ে এই যে অবশিষ্ট অর্থাৎ পাহাড়ের তুলনামূলকভাবে যে কোমল শিলাগুলো আছে সেগুলো বিভিন্ন প্রকারের যান্ত্রিক, জৈবিক, রাসায়নিক প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়ে যে কঠিন শিলাস্তর থাকে, সেই কঠিন শিলাস্তরের মাধ্যমে যে পর্বতটা গঠিত হয় সেটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। অর্থাৎ নরম শিলাগুলো ক্ষয় হয়ে কঠিন শিলাটা থাকবে, এই কঠিন শিলা দিয়ে যে পর্বতটা তৈরি হবে বা সৃষ্টি হবে সেটাই হচ্ছে ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য কি, এখানে ক্ষয় চিহ্ন বিদ্যমান থাকবে, অর্থাৎ যে ধরনের যান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হোক না কেন সেটা স্পষ্ট বোঝা যাবে। তারপরে আর একটা বৈশিষ্ট্য কি, যে কোনো শিলাস্তরে এটা গঠিত হইতে পারে। ঠিক আছে। আর একটা বৈশিষ্ট্য কি, এর কোনো শৃঙ্গ থাকবে না, যেহেতু ক্ষয় হবে শৃঙ্গ ক্ষয় হয়ে যাবে। আর একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, এটা বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, গম্বুজাকৃতির পর্বতের মতন দেখতে হয়। তাহলে আমরা বেশ কয়েকটা পেলাম যে এটার ক্ষয়চিহ্ন থাকবে, এটা শৃঙ্গ থাকবে না, এটা গম্বুজাকৃতির হবে, এবং এখানটা শিলাস্তর, যে কোনো শিলাস্তরে এটা সংগঠিত হতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি, ভারতের আলাবল্লী, ইউরোপের সিয়েরা নেভেদা, তারপরে যুক্তরাষ্ট্রের ফ্রন্ট রেঞ্জ, উত্তর আমেরিকার অ্যাপেলেশিয়ান প্রভৃতি পর্বতগুলো হচ্ছে ক্ষয়জাত পর্বতের উদাহরণ। তাহলে আমরা পর্বত কাকে বলে, পর্বতের শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটা শ্রেণীর উৎপত্তির কারণ সংজ্ঞা, তারপরে উদাহরণ এবং ছবি দেখলাম। আশা করি যে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন হলে তোমরা আনসার করতে পারবে। আর যেহেতু এটা রিভিশন ক্লাস, তোমরা তো ফার্স্ট ইয়ারে পড়েই আসছো, এটা একটু দেখলে তোমাদের পুরানো সব কিছু মনে পড়ে যাবে, আর ভালোভাবে তোমরা এটা প্রিপারেশন নিতে পারবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।